সৈকত মুখোপাধ্যায়ের লেখা গল্প বাচ্চু মামার বাড়ি। ভদ্রেশ্বরে ওলাবিবিতলায় একটা নির্জন রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এই পুরনো একতলা বাড়িটা বিশাখার বাচ্চু মামার বাড়ি। সন্ধে 5:30টার সময় বাড়িটার বন্ধ সদর দরজার বাইরে দাঁড়িয়ে বিশাখা দুবার জোরে জোরে শ্বাস টানল। সে পরিষ্কার বুঝতে পারল বাড়িটা পচে যাচ্ছে, না হলে দরজা জানলার ফাঁক ফোকর থেকে ছাতা ধরা পাউরুটির মতো ঝাঁঝালো গন্ধ বেরিয়ে আসবে কেন? শেষবার যখন সে এই বাড়িটাতে এসেছিল তখন তার ক্লাস 12, তখন তার বয়স ছিল 18, আজ 35। 17 বছর বাদে বিশাখা এই বাড়িতে পা রেখেছে, অন্য কিছু নয়, কোনো এক অলৌকিকের সন্ধানে। সে যা চায় লৌকিক চিকিৎসায় তার ব্যবস্থা নেই। বিশাখা এখনো বেশি দূরে ট্রাভেল করতে পারে না, বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু তার শরীর খুব দুর্বল। তাছাড়া ডাক্তার মিশ্র বলে দিয়েছেন হাসপাতালের কাছাকাছি থাকতে আর শরীরে বেশি ধুলোবালি না ঢোকাতে। তাই কামাখ্যা, কনখল কিংবা কুম্ভ মেলায় তার পক্ষে এখনই যাওয়া সম্ভব নয়, যদিও ওসব জায়গাতে আরো সহজে অলৌকিকের সন্ধান পাওয়া যায় বলেই বিশাখার বিশ্বাস। 17 বছর আগে বিশাখা যখন প্রথমেই বাড়িতে এসেছিল তখনই তার মনে এই বিশ্বাসের বীজ উড়ে এসে পড়েছিল যে এখানেও আশ্চর্য কিছু ঘটে যাওয়া সম্ভব। বাচ্চু মামাই তেমন কিছু ঘটাতে পারে। সেই জন্যই বিশাখা একবার শেষ চেষ্টা হিসেবে আজ ভদ্রেশ্বরে এসেছিল। বিশাখা বাচ্চু মামাকে জানায়নি যে সে আসছে। জানাবে কেমন করে? বাচ্চু মামার ফোন নম্বরই তো সে জানে না। সত্যি কথা বলতে কি, আজ এসে যদি শুনতো বাচ্চু মামা মারা গেছে, কিংবা দেখতো এই বাড়িটার জায়গায় একটা ফ্ল্যাট বাড়ি দাঁড়িয়ে আছে, তাহলেও বিশাখা অবাক হতো না। 17 বছরে কত কি ঘটে যায়। তবু বিশাখা মাত্র 2বার কড়া নাড়তেই ঘড়াং করে সদরের খিলটা খুলে গেল। ব্যাপারটা এত তাড়াতাড়ি ঘটল যে বিশাখার বুকটা কেঁপে উঠল। হ্যাঁ, বাচ্চু মামাই দরজা খুলেছে। সেই রকমই বেঁটে মাকুন্দ, ঢুলুঢুলু চোখ, 17 বছর আগে যেমন দেখেছিল। বাচ্চু মামার সঙ্গে বিশাখার মা কিংবা মামা মাসিদের চেহারার কোনো মিল নেই। তার অরিজিনাল মামাবাড়ির সকলেরই গড়ন পেটন বেশ লম্বা চওড়া। বিশাখাও মামাবাড়ির ধাত পেয়েছে, কিন্তু বাচ্চু মামা তো আর মায়ের নিজের ভাই নয়, কাজিন টাজিনও নয়, নেহাত বরিশালের পাড়াতো সম্পর্ক। বিশাখাকে দেখে বাচ্চু মামার কোনো বিকার ঘটল না, যেন বিশাখা রোজই 5টা 17 ব্যান্ডেল লোকাল ধরে কোন্নগর থেকে ওলাবিবিতলার এই বাড়িতে যাতায়াত করে। নির্বিকার গলায় ডাকল, কে? বিনি, আয় ভেতরে আয়। বিশাখা খুব সাবধানে শ্যাওলা বাঁচিয়ে সরু উঠোনটা পার হলো। বাচ্চু মামা যে ঘরটায় তাকে বসালো সেটার দেয়াল ভর্তি নোনা, বিমের ফাঁক দিয়ে টালির ছাদ ছাগলের পেটের মতো ঝুলে পড়েছে। জানলার দুটো শিক মরচে লেগে খসে পড়েছে। ফাঁকা জায়গাটা ভরাট করা হয়েছে আড়াআড়ি ভাবে বাঁধা পাড়ের দড়ি দিয়ে। বিনি মানে বিশাখা চিনতে পারল এই ঘরটাতেই সেবার মা আর সোনাদিদা দুপুরবেলায় শুয়েছিল। 17 বছর আগে বাড়িটার অবস্থা এতটা খারাপ ছিল না। সেই প্রথম মা তাকে এই বাড়িতে বেড়াতে নিয়ে এসেছিল। তার কয়েক মাস আগেই বিশাখার বাবা মারা গেছেন। বিধবা হওয়ার পর ওর মায়ের হাতে সময় বোধহয় একটু বাড়তি হয়ে যাচ্ছিল, তাই প্রায়ই এরকম ভুলে যাওয়া আত্মীয় স্বজনদের বাড়িতে হানা দিতে শুরু করেছিল। বিশাখা অনেক সময় শুধু মাকে একা ছাড়তে ভয় পেত বলেই মায়ের সঙ্গে সেসব বাড়িতে যেত। তাছাড়া আরো একটা গোপন কারণ ছিল। ও তখনই বুঝে গিয়েছিল পড়াশোনাটা তার দ্বারা আর বেশি দিন চালানো সম্ভব নয়। তার মাথা মোটা,
কাজেই বিয়েটা চটপট হয়ে গেলেই ভালো। আর কে না জানে, অভাবনীয় সব বিয়ের সম্বন্ধ আত্মীয়দের বাড়িতেই লুকিয়ে থাকে। কাজেই বিশাখা মায়ের সঙ্গে সঙ্গে কোনোদিন এন্টালির মনুদিদার বাড়ি, কোনোদিন বেলঘড়িয়ার জুলি কাকিমার বাড়ি, আবার কোনোদিন বা নৈহাটির সদা মামার বাড়ি চলে যেত। এইভাবেই একদিন মা বলল, চল ভদ্রেশ্বরে সোনা পিসিমার কাছ থেকে ঘুরে আসি। বুড়ি কবে থাকে কবে চলে যায় ঠিক নেই, দেখা না হলে একটা আফসোস থেকে যাবে। তো সেই যাওয়া। বিশাখা শুনেছিল সোনা পিসিমার ছেলেটা জিনিয়াস, কিন্তু পাগল। খড়গপুর আইআইটি থেকে পড়া শেষ না করে পালিয়ে এসেছে। বাড়িতে এটা সেটা নিয়ে রিসার্চ করে। সেসব করে যে কি ঘোড়ার ডিম হয় তা কারুর মাথায় ঢোকে না। সেদিন দুপুরে খাওয়ার সময় একবার বাচ্চু মামাকে দেখেছিল বিশাখা। অমন নির্লোম নির্জীব বেটা ছেলেকে দেখে তার কেমন যেন গা গুলিয়ে উঠেছিল। ছেলেটা প্রায় কোনো কথা না বলেই খাওয়া সেরে উঠে গিয়েছিল। উঠোনের অন্য প্রান্তে একটা ছোট ঘর ছিল, সেটাই নাকি তার ল্যাবরেটরি। সেই ঘরে ঢুকে দরজা ভেজিয়ে দিয়েছিল। খাওয়া দাওয়ার পর মা আর সোনাদিদা বাইরের ঘরের চৌকির ওপর গল্প করতে করতে ঘুমিয়ে পড়ল। বিশাখার কোনো কালেই দুপুরে ঘুমানোর অভ্যেস ছিল না। সে অনেকক্ষণ ধরে একটা বেণীমাধব শীলের পঞ্জিকা নাড়াচাড়া করে বোর হয়ে বাড়িটা একটু ঘুরে দেখে আসতে বেরোলো। হয়তো উচিত হয়নি, কিন্তু সেদিন সে বাচ্চু মামার ল্যাবরেটরি ঘরটাতেই প্রথম উঁকি মেরেছিল। বাচ্চু মামা তখন খালি গায়ে একটা টেবিলের ওপর ঝুঁকে পড়ে কি যেন দেখছিল। মুখ তুলে বিশাখাকে দেখতে পেয়ে ইঙ্গিতে ভেতরে আসতে বলল। বাচ্চু মামার লাচ্চা পরোটার লেচির মতো তেলতেলে আর থলথলে বডি। বিশাখা একটু ছোঁয়াচ বাঁচিয়ে দাঁড়িয়েছিল। সেটা বুঝতে পেরেই বোধহয় বাচ্চু মামা বিনা বাক্যবয়ে তার প্রতিভা দেখাতে শুরু করেছিল। বাচ্চু মামা কথাটা কমই বলতো। একটা ঢাকা দেওয়া তাকের ভেতর থেকে একে একে তার তৈরি করা জিনিসগুলো সেদিন বার করে এনেছিল বাচ্চু মামা। প্রথমে দেখিয়েছিল একটা গোল ক্যাকটাস। এরকম ক্যাকটাস বিশাখা অনেক দেখেছে। যেটা দেখেনি সেটা হলো ক্যাকটাসটার কেটে ফেলা মাথার উপরে গজে ওঠা একটা সোনায় সাদায় মেশানো গোলাপ। অপূর্ব তার রং, যেন বরফের প্রান্তরে ভোরের আলো এসে পড়েছে। অপূর্ব তার গন্ধ। বিশাখা সেদিন সেই গোলাপের রূপে এমনই মোহিত হয়ে গিয়েছিল যে খেয়ালই করেনি কখন বাচ্চু মামা টেবিলের ওদিক থেকে তার পেছনে এসে দাঁড়িয়েছে। পেছন থেকেই বাচ্চু মামা সেই দুপুরে বিশাখার সামনে বাড়িয়ে ধরেছিল পরের এক্সিবিট, একটা লতা। লতা বললে তার কিছুই বোঝানো যায় না। আকার আকৃতি অনেকটা লাউ ডগার মতো, পাতাগুলোও সেরকমই, কিন্তু পুরো লতাটাই যেন চুনি পাথর দিয়ে গড়া। এমন স্বচ্ছ লাল আর উজ্জ্বল কোনো উদ্ভিদ তার আগে অবধি দেখেনি বিশাখা। পাতার ভিতরে শিরা উপশিরায় রক্তরসের চলাচল সে স্পষ্ট দেখতে পাচ্ছিল। হঠাৎ বিশাখার বিস্ময়ের ঘোর কেটে গেল। সে অবাক হয়ে দেখল বাচ্চু মামার ডান হাতটা তার কাঁধের ওপর দিয়ে ঢুকে এসেছে ফ্রকের মধ্যে। তার ডান দিকের স্তনটা মুঠো করে ধরেছে বাচ্চু মামা, আর স্কার্টের ওপর দিয়েই তার নিতম্বের ওপর চেপে বসেছে বাচ্চু মামার কঠিন পুরুষাঙ্গ। বিশাখা চকিতে ঘুরে দাঁড়িয়েই চড় তুলেছিল বাচ্চু মামার গালে সপাটে কষাবার জন্য, কিন্তু বাচ্চু মামার অন্য হাতটার দিকে তাকিয়ে তার উঁচিয়ে ধরা হাতটা আপনা থেকেই নেতিয়ে পড়ল। সত্যি কথা বলতে কি, আজ এতদিন পরেও সেই দৃশ্যের কথা মনে পড়লে বিশাখার মনে হয় সে অজ্ঞান হয়ে যাবে। বাচ্চু মামার অন্য হাতের মুঠোয় যত্ন করে ধরা ছিল একটা মুমূর্ষু খরগোশ। খরগোশটার টুকটুকে লাল চোখের ভিতর থেকেই চুনিলতাটা গজিয়ে উঠেছিল। যেন ওটা খরগোশ নয়, একটা জ্যান্ত টব, যেখান থেকে রস শুষছিল সেই লতাটা। একটা চিৎকার করে ল্যাবরেটরি থেকে সেদিন ছিটকে বেরিয়ে এসেছিল বিশাখা। সোনাদিদা তখনও ঘুমোচ্ছিল।
কিন্তু মা নিশ্চয়ই তার সেই চিৎকার শুনেছিল। তার মুখ চোখ দেখে কি হয়েছে তা কিছুটা আন্দাজও করেছিল নিশ্চয়, যদিও পুরোটা আন্দাজ করা কারোর পক্ষেই সম্ভব নয়। যাই হোক, তারপর মারা যাওয়ার আগে অবধি মা তাকে আর কখনো সোনাদিদার বাড়িতে যাওয়ার কথা বলেনি। তবুও আজ নিজে থেকেই বিশাখা দ্বিতীয়বার এ বাড়িতে পা রাখল। পায়ের তলায় যখন আর মাটি পাচ্ছিল না, তখন তার মনে পড়ে গিয়েছিল এই ক্যাকটাস আর গোলাপের কিংবা খরগোশ আর লাউডগার জোর কলমের কথা। তাকে বাঁচতে হবে তো। আজকের বাচ্চু মামার সঙ্গে সেই 17 বছর আগের বাচ্চু মামার অনেক অমিল দেখতে পাচ্ছিল বিশাখা। কি যেন একটা ভয়ঙ্কর ফুর্তিতে আজ অস্থির হয়ে উঠেছিল লোকটা। ওর পোশাকটাও আজ হাস্যকর রকমের গর্জিয়াস। একটা লাল সবুজ চেক কাটা বারমুডা আর লাল টি শার্ট, মাথায় আবার একটা নীল টেনিস ক্যাপ ঘুরিয়ে পড়েছে। হাতের মুঠোয় একটা চাইনিজ টর্চ মুঠো করে ধরে রেখেছিল, থেকে থেকে সেটাকে জ্বালাচ্ছিল আর নেভাচ্ছিল। চৌকির ওপর বসিয়ে রাখা একটা অ্যান্টিক ট্রানজিস্টার সমানে ক্যানক্যানে হিন্দি গান উগড়ে দিচ্ছিল, আর তার সঙ্গে তাল রেখে বাচ্চু মামা কখনো তুড়ি দিচ্ছিল, কখনো শীষ দিচ্ছিল, কখনো ঘাড় নাড়াচ্ছিল। একটা 42 বছরের লোকের কি এইরকম আচরণ স্বাভাবিক? বিশাখা ভেবে পাচ্ছিল না। সেই কি এই আনন্দের উৎস? তাকে দেখেই কি? কিন্তু না, জামা কাপড়গুলো তো সে আসার আগেই বাচ্চু মামা গায়ে গলিয়েছে। রেডিও কিংবা টর্চটাও নিশ্চয়ই সে আসবে বলে কিনে আনেনি। এই নরকের মতন ঘরে এই দমবন্ধ করা নির্জনতায় এত আনন্দ মানায়? বিশাখা বাচ্চু মামার দিকে আর তাকিয়ে থাকতে পারছিল না বলেই মেঝের দিকে তাকালো, কিন্তু সেখানেও একটা আধমরা টিকটিকির ছানাকে অনেকগুলো ডেও পিঁপড়ে মিলে টানতে টানতে একটা ফাটলের দিকে নিয়ে চলেছিল। বিশাখা কোন দিকে তাকাবে বুঝতে না পেরে নিজের পায়ের পাতার দিকে চেয়ে বসে রইল। একটু বাদে হঠাৎই রেডিওটা বন্ধ করে দিয়ে বাচ্চু মামা বলল, চল বিনি, ল্যাবরেটরি ঘরে চল, ওখানে বসেই তোর প্রবলেমটা শুনি। একটা অন্ধকার বারান্দা পেরিয়ে বাইরের ঘর থেকে ল্যাবরেটরির দিকে যেতে যেতে বিশাখা অবাক হয়ে দেখছিল বারান্দার একদিকে একটা লোহার তারে সার সার খাঁচা ঝুলছে। পাখির খাঁচা, নানা সাইজের নানা শেপের খাঁচা। বাচ্চু মামা সেই টর্চটাকে জ্বালাতে জ্বালাতে নেভাতে নেভাতে একটু এগিয়ে গিয়েছিল। বিশাখা সাহস করে একটা খাঁচার কাছে মুখটা নিয়ে যেতেই বিশ্রী গন্ধে তার ওয়াক এসে গেল। সে দেখতে পেল খাঁচার ভেতরে এক রাশ পালক ছড়িয়ে পড়ে আছে। পাখিটা মরে গেছে, তারই গন্ধ। বিশাখা তাড়াতাড়ি বাচ্চু মামার নাগাল ধরবার জন্য পা চালালো। হাঁটতে হাঁটতেই সে দেখল সবকটা খাঁচার ভেতরেই ঝরা পালক, মরা পাখি। শুধু তাই নয়, মাথার উপরে যদি খাঁচা থাকে তাহলে পায়ের কাছে রয়েছে ফুলের টব। প্রত্যেকটা টবে একটা করে শুকিয়ে চিমড়ে হয়ে যাওয়া ফুল গাছ। বাচ্চু মামা? বিশাখা ডাকলো। বাচ্চু মামা হাঁটা থামিয়ে পেছন ফিরে তাকালো। বল, এই পাখিগুলো আর ওই গাছগুলো মরলো কেমন করে? বলছি, চল, আগে তুই তোর কথা বল, তারপর আমি আমার কথা বলবো। বাচ্চু মামা অবিকল কাঁচ ভাঙার শব্দের মতন আওয়াজ করে হাসলো। একটা হাতল ভাঙা চেয়ারের ওপর গা এলিয়ে দিয়ে বাচ্চু মামা বলল, হ্যাঁ, এইবারে বল। পৃথিবীতে এই একটা জায়গায় সেফ, বুঝলি বিনি? তুই নির্ভয়ে বলে যা, কেউ শুনতে আসবে না। বিশাখা অবাক হয়ে জিজ্ঞেস করলো, মানে ফাঁকা বাড়িতে আবার কে কি শুনবে? কি যে বলিস না, তুই আর বড় হলি না। আরে শুয়োরের বাচ্চায় দুনিয়াটা ভর্তি। সবাই সারাক্ষণ টিকটিকির মতো আমার ওপরে, শুধু আমার ওপরে নজর রেখে চলেছে। বাচ্চু মামা ভয়ঙ্কর উত্তেজিত হয়ে একবার পুরো ঘরটায় পায়চারি করে এলো, তারপর আবার দু হাতের মধ্যে হাঁটু দুটো জড়িয়ে ধরে চেয়ারে বসে পড়ল। বিশাখা সালোয়ার কামিজ পরেছিল।
দাঁত দিয়ে নিচের ঠোঁটটা কামড়ে কিছুক্ষণ কি যেন ভাবল, তারপর হঠাৎই মাথার ওপর দিয়ে গলিয়ে কামিজটা খুলে ফেলল। বাচ্চু মামার দিকে পিছন ফিরে বলল, ব্রায়ের স্ট্র্যাপগুলো খুলে দাও তো। বাচ্চু মামার কি কামবোধ ফুরিয়ে গিয়েছে? নির্বিকার গলায় বলল, কেন? দাও না। মুখে বলার চেয়ে দেখলেই তোমার বুঝতে সুবিধা হবে বেশি। বাচ্চু মামা বলল, নিচু হ। তারপর চেয়ারে বসেই ব্রায়ের হুকগুলো খুলে দিল। বিশাখা বাচ্চু মামার দিকে ঘুরে দাঁড়ালো। বাচ্চু মামা তড়াক করে চেয়ার ছেড়ে উঠে এসে বিশাখার গলার কাছাকাছি মুখ এনে ঝুঁকে পড়ে তার বুকটা দেখতে শুরু করলো। বিশাখার বুকে বাচ্চু মামার নিঃশ্বাস এসে লাগছিল। 17 বছর আগে এই লোকটাই তার ডান স্তনটা মুঠো করে ধরেছিল। সেই স্তনটা আর নেই, তার জায়গায় একটা বিশ্রী ক্ষত। সেটাই মন দিয়ে আঙুল বুলিয়ে পরীক্ষা করে দেখছিল বাচ্চু মামা। বিশাখার বাঁ স্তনটা এখনো নিটোল এবং সুন্দর, কিন্তু সেটার ব্যাপারে বাচ্চু মামার কোনো আগ্রহই দেখা গেল না। বিশাখা মনে মনে বলল, মালটা ধজে গেছে। বাচ্চু মামা আবার তার সেই ভাঙা চেয়ারে বসে পড়েছিল। বসে বসে আঙুল মটকাচ্ছিল। বিশাখা উদম গায়েই ওর মুখোমুখি একটা টুলের ওপর বসল। বলা যায় না, যদি আবার কোনো পরীক্ষা নিরীক্ষার দরকার হয়। বাচ্চু মামা একটু বাদে বলল, বাইরে থেকে বোঝা যায় না তো। বিশাখা শুকনো হেসে বলল, ও কিছু না, ডান দিকের কাপে প্যাডিং আছে, কিনতে পাওয়া যায়। তো সেইভাবেই চালানা, নাকি বিয়ে টিয়ে করার ইচ্ছে আছে? না, বিয়ে নয়, আমার প্রফেশনটা মার খাচ্ছে। কাস্টমাররা এই বুক দেখলে ঘরের খিল খুলে প্যান্টের চেন আটকাতে আটকাতে দৌড়য়। এইবারে এমনকি নির্জীব বাচ্চু মামারও মুখটা একটু ফ্যাকাশে দেখালো। আমতা আমতা করে বলল, তুই কি? বিশাখা বাচ্চু মামার মুখের কথা কেড়ে নিয়ে বলল, হ্যাঁ, লাইনে নেমে গেছি, বছর 10 হয়ে গেল। ভালোই চলছিল, কিন্তু তার মধ্যে এই ব্রেস্ট ক্যান্সার। আমি শেষ হয়ে যাব বাচ্চু মামা, না খেতে পেয়ে মরে যাব। তুমি আমাকে ওটা ফিরিয়ে দাও। বাচ্চু মামা আমতা আমতা করে বলল, কি সব সিলিকন ট্রিটমেন্ট আছে না, চেষ্টা করে দেখেছিস? না, প্রথম কথা বড্ড খরচ, অত পয়সা নেই আমার। অপারেশন করাতেই ফতুর হয়ে গেছি। আর দ্বিতীয় কথা, বলতে খারাপ লাগছে, আমাদের প্রফেশনে বুকের ওপর যেরকম ধামসাধামসি চলে, অরিজিনাল মেয়ে মানুষের বুক ছাড়া সে অত্যাচার সইতে পারবে না। তারপরেই বিশাখা হঠাৎ ক্ষেপে উঠল, ঝাঁঝিয়ে উঠে বলল, কেন? তুমি পারো তো, তাহলে ন্যাকামো করছো কেন? আমার জন্য এইটুকু পারবে না? কেমন করে বুঝলি পারি? বিশাখা উত্তর না দিয়ে ঘরের কোনায় রাখা খাঁচাটার দিকে তাকালো। বড়সড় খাঁচাটার মধ্যে একটা গিনিপিগ কপি পাতা চিবোচ্ছিল। তার পিঠের লোম ফুঁড়ে বেরিয়ে এসেছে একটা মানুষের কান, একেবারে রক্তমাংসের কান, শুধু সাইজটা স্বাভাবিক কানের চেয়ে অনেক বড়, প্রায় একটা 9 নম্বর হাওয়াই চটির মতন। বাচ্চু মামা মুচকি হেসে বলল, তোকে মাথা মোটা ভাবতাম, ভুলই ভাবতাম দেখছি। হ্যাঁ পারি, এতদিন চেষ্টার পরে ব্যাপারটা ধরে ফেলেছি। কিন্তু মুশকিলটা কি জানিস? ওই দেখ, কানটা বেড়েই চলেছে। তাকে কন্ট্রোল করার একটা রাস্তাও রিসেন্টলি বার করেছি অবশ্য। তাহলে আর চিন্তা কিসের? বাচ্চু মামা, তুমি আমার ডান দিকেরটা ফিরিয়ে দাও। বিশাখা অবিকল বেশ্যার মতো রঙ্গ করে বলল, আমিও তোমাকে আবার দাঁড় করিয়ে দেব, দেখো, আমিও ম্যাজিক জানি। বাচ্চু মামা চিন্তিত মুখে বলল, না ওসব কিছু নয়, আমি ভাবছি কন্ট্রোলটা ধরে রাখার জন্য আমাকে তো ঠিক থাকতে হবে। তুমি তো ঠিকই আছো। বিশাখা অবাক হয়ে বলল, সে তো এখন, কিন্তু যদি কিছু গন্ডগোল হয়ে যায়? কিচ্ছু হবে না বাচ্চু মামা, ভগবান আছেন। বড্ড লোভে ফেলে দিলি রে বিনি।
চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে আরেকবার বিশাখার বুকের এখানে ওখানে আঙুল দিয়ে টিপে টুপে দেখলো বাচ্চু মামা। তারপর বলল, কখনো তো ভাবিনি গিনিপিগ বা খরগোশের বাইরে আর কোনো কিছুর ওপর পরীক্ষা করে দেখার সুযোগ পাবো। যাকে যা কপালে আছে তাই হবে। তুই তাহলে কাল চলে আয়, মাসখানেক থাকার মতো জোগাড় যন্তর করে আসবি। আশা করি তার মধ্যেই সব ঠিক হয়ে যাবে। প্রথমে বাচ্চু মামা তার বাম দিকের স্তনটা থেকে কিছু সেল নিয়ে পেট্রি ডিশে কালচার করতে দিয়েছিল। তারপর সেই টিস্যু নিয়ে ডান দিকে ইমপ্ল্যান্ট করেছিল। এসব শব্দ বাচ্চু মামার কাছেই শেখা। 15 দিনের মাথায় বিশাখা বাথরুমের আয়নায় নিজেকে দেখে লজ্জা পেল। তার আবার স্তনোদ্গম হচ্ছিল, যদিও শুধু একদিকে। সেই 10-11 বছরের ফিলিংসটা আবার ফিরে আসছিল তার মধ্যে। বাচ্চু মামার ফুর্তি দেখে কে? রংচঙে জামা কাপড় পরছে, ভাঙা সাইকেল নিয়ে সারা বিকেল রাস্তায় চক্কর মারছে, এমনকি একদিন খাঁচা ভর্তি মুনিয়া পাখি কিনে নিয়ে চলে এলো। পরের দিন টবে লাল রঙ্গন, গাছে জল দিচ্ছে, পাখিকে খেতে দিচ্ছে। কে বলবে এই লোকটাই 17 বছর আগে অমন নির্জীব ছিল? 1 মাসের মাথায়, সেদিন বোধহয় পূর্ণিমা, বিশাখা দেখল উঠোনের মাথায় এক ফালি আকাশের মধ্যে কোনো রকমের শরীরটাকে গলিয়ে দিয়েছে এত বড় একটা চাঁদ। আর সেই চাঁদের মরা আলোর মধ্যে উঠোনের এক কোণে বসে আছে একটা ভূত। না, ভূত নয়, বাচ্চু মামা। সাদা খাটো পাজামা আর গেঞ্জি গায়ে বাচ্চু মামা কেমন যেন জড়ভরতের মতন বসে আছে। ওর গা থেকে সব রং উধাও। বিশাখাকে দেখে বাচ্চু মামা ডাকলো, কে বিনি, এদিকে শোন। বিশাখা পায়ে পায়ে এগিয়ে গেল বাচ্চু মামার কাছে। লজ্জা পাওয়া গলায় বলল, তোমাকেই খুঁজছিলাম বাচ্চু মামা। দুটো একেবারে এক সাইজের হয়ে গেছে, এবারে গ্রোথটা বন্ধ করে দাও। বাচ্চু মামার কানে যেন কথাটা ঢুকলোই না। বলল, বিনি, তুই ম্যানিক ডিপ্রেশন কাকে বলে জানিস? কিংবা বাইপোলার ডিসঅর্ডার নাম শুনেছিস? বিশাখা ঘাড় নাড়ল। বাচ্চু মামা বলল, একটা অসুখেরই দুটো নাম। অসুখটা আমার আছে। কি হয় জানিস? এই ভীষণ ফুর্তিতে আছি, খাচ্ছি দাচ্ছি, নেচে বেড়াচ্ছি, নানা রকমের এক্সপেরিমেন্ট করছি। 1 মাস 2 মাস ভালোই কাটে, তারপরেই মাথার মধ্যে কি যে হয়ে যায়। অবসাদ, প্রচন্ড অবসাদ আমাকে চেপে ধরে। কিচ্ছু ভাল লাগে না, কেবল মরে যেতে ইচ্ছা করে। বিশাখা বলল, যা, তাই আবার হয় নাকি? প্রমাণ আছে, ওই পাখিগুলো, ওই গাছগুলো। বিশাখা ঘাড় ঘুরিয়ে জ্যোৎস্নার গাঢ় ছায়ায় ঢাকা খাঁচা টবগুলোকে দেখল। যখন ভালো থাকি তখন পাখি কিনি, গাছ কিনি, খুব ভালো লাগে জানিস। মনে হয় কি সুন্দর এই পৃথিবীটা। প্রত্যেকটা পাতা, প্রতিটা পালকের পেছনে প্রকৃতির কত হাজার কোটি বছরের যত্নের ছাপ রয়েছে। ওদের ভালোবাসি, আদর করি। আমাদের শরীরও আলাদা কিছু নয়, তাই শরীরকেও আদর করতে ইচ্ছা করে। বাচ্চু মামা, কি সব আবোল তাবোল বকছো? সত্যি রে। যাই হোক, যা বলছিলাম, তারপর একদিন হঠাৎ সবকিছু অনর্থক মনে হয়। তখন ঘরের দরজা বন্ধ করে বসে থাকি, প্রাণপণে চেষ্টা করি আত্মহত্যাকে ঠেকিয়ে রাখতে। এদিকে বাড়ির উঠোনে আমার পাখি আর গাছগুলো খাবার না পেয়ে, জল না পেয়ে মরে যায়। বিনি, আমার কিচ্ছু ভালো লাগছে না, আমি যাই। বাচ্চু মামা হঠাৎ দৌড়ে গিয়ে ধড়াম করে বাইরের ঘরের দরজায় খিল লাগিয়ে দিল। খিল লাগালো তো লাগালো, বাচ্চু মামার আর ঘর থেকে বেরোবার নাম নেই। বিশাখা প্রথম কিছুদিন বাইরে বেরিয়ে দোকান থেকে পাখির জন্য কাঙন দানা, গাছের জন্য খোল আর নিজের আর বাচ্চু মামার জন্য চাল ডাল কিনে আনছিল।
গিনিপিগটাকে সে আলু কিংবা কুমড়োর খোসা খেতে দিত। তারপর পাড়ার গিন্নিরা অবাক হয়ে ওর বুকের দিকে চাইতে শুরু করলো। ওদের মধ্যেই একজন একদিন বেশ উঁচু গলাতেই বলল, একটু ছোট বড় আমাদেরও অনেক সময় হয়, তাই বলে এত? আর কি সাইজ, মাগো, ঘেন্না লাগে দেখলে। তারপর বিশাখার আর বেরোবার মতো অবস্থা রইল না। সে জানলার ফাঁক দিয়ে বাচ্চু মামার জন্য ভাতের থালা গলিয়ে দিত আর কেঁদে কেঁদে বলতো, বাচ্চু মামা, স্টপ করো, স্টপ করো, আমি আর পারছি না, আমার পিঠে ভীষণ যন্ত্রণা বাচ্চু মামা। ঠাকুরমার ঝুলির রাক্ষসীর মতন আমার ডান দিকের বুক হাঁটুর কাছে ঝুলে পড়েছে। বাচ্চু মামা, দরজা খুলে বেরো, কিছু একটা করো। 28 দিনের মাথায় মুনিয়া পাখিগুলো মরল। রঙ্গন গাছটা তো তার অনেক আগেই মরেছিল। গিনিপিগটা ঠিক না খেতে পেয়ে মরেনি, ওর পিঠ থেকে গজিয়ে ওঠা সেই কানটা ওকে চুষে নিয়েছিল। শেষ দিকে কানটা একটা কচু পাতার মতন বড় হয়ে গিয়েছিল। বিশাখা উঠোনে গর্ত করে ওটাকে পুঁতে ফেলেছিল। পরের পূর্ণিমায় বিশাখা জানলার ফাঁক দিয়ে দেখল মেঝে থেকে অনেকটা ওপরে বাচ্চু মামার পায়ের পাতা দুটো ঝুলছে। এরপর বিশাখা নিজেও আর বেঁচে থাকার সাহস পায়নি।